আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ডক্টর ইউনূস ২০২৪ সালে একটি গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদ করে ক্ষমতা দখল করা এবং তার পরবর্তী বিভিন্ন কার্যক্রম এসব বিষয়ে কিভাবে আইনগতভাবে দায় থেকে মুক্ত হওয়া যায় সে বিষয়টা নিয়ে এখন গভীরভাবে চিন্তা ভাবনা করছেন। একাধিক আইনি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেও চূড়ান্তভাবে কোনো মতামত না পাওয়ায় তিনি হতাশ। এ বিষয় নিয়ে আজ কথা বলছি। ২০২৪ সালের জুলাই আগস্টে আন্দোলনের নামে দেশে যে ভয়াবহ নৈরাজ্য, সহিংসতা, নাশকতা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করা, পুলিশ হত্যা করা, অন্যান্য মানুষদের হত্যা করা এবং এটাকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে করে শেখ হাসিনাকে উচ্ছেদ করার পরবর্তীতে অনেকটা আত্মপ্রমাদ গুণে আনন্দে আত্মহারা হয়েছিলেন ইউনূস এবং তার নেপথ্যে যারা শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করার কার্যক্রমে প্রত্যক্ষ পরোক্ষভাবে সম্পৃক্ত ছিলেন। সবার তাৎক্ষণিকভাবে ধারণা হয়েছিল সব বিপদ শেষ, শেখ হাসিনাকে উচ্ছেদ করা হয়েছে, আর কোনো প্রতিবন্ধকতা নেই। সময় যত গড়িয়ে আসছে এবং আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা নিয়ে উপদেষ্টাদের অনেকেই মনে করছেন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যায় তাহলে তো আমাদের ক্ষমতা ছেড়ে যেতে হবে, যাওয়ার পরে আমাদের পরিণতিটা কি হবে। এ বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কয়েকজন সিনিয়র উপদেষ্টা একাধিকবার কথা বলেও সন্তোষজনক কোনো উত্তর তার কাছ থেকে পাননি। বিদেশ থেকে গিয়ে যারা উপদেষ্টা, বিশেষ সহকারী বিভিন্নভাবে দায়িত্ব পালন করেছেন তাদের এইসব বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কারণ সময় হলে তারা আবার যে যে দেশ থেকে আসছেন সেখানে চলে যাবেন। কিন্তু দেশের অভ্যন্তরে যারা আছেন তাদের কি হবে এই বিষয়টাই অনেকেই তারা নির্ভর করেছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুলের উপর। কিন্তু আসিফ নজরুলের কথোপকথন, তার মতামত, এগুলোর উপরে আর কেউ নির্ভর করতে পারছেন না, বরং আসিফ নজরুল নিজেই কিভাবে সেফ এক্সিট নেবেন, পরবর্তীতে দায় থেকে মুক্ত থাকবেন সেটা নিয়ে তিনি একাধিক আইনজীবীর সঙ্গে কথা বলেছেন। একটি বিশ্বস্ত সূত্র জানায় ঢাকার একটি বিখ্যাত আইনি প্রতিষ্ঠানে লোক পাঠিয়েছিলেন উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে। ওই প্রতিষ্ঠানের যিনি প্রধান তিনি বাংলাদেশের খ্যাতিমান সংবিধান বিশেষজ্ঞ, বয়সের ভারে অনেকটা নুয়ে পড়েছেন, এখন সক্রিয় রাজনীতিতেও তাকে দেখা যায় না। তিনি কোনোভাবেই তাদের কথা শুনতে রাজি হননি, বারবার পিড়াপিড়ি করার পরে তিনি তাদের লোকের সঙ্গে বসেছিলেন। যারা গিয়েছিলেন তাদেরকে পরিষ্কারভাবে তিনি বলেছেন একটি আইনগত প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো কিছু করা হলে এর থেকে দায় মুক্ত করার কোনো সুযোগ বাংলাদেশে বিদ্যমান আইনে নাই। এ বিষয়ে তারা ওই আইনি প্রতিষ্ঠান অর্থাৎ ল ফার্ম থেকে একটা লিখিত লিগ্যাল ওপিনিয়ন চেয়েছিলেন। তারা বলেছে এ বিষয়ে তারা কোনো লিগ্যাল ওপিনিয়ন দেবেন না। এরপরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত পরিচিত, গণমাধ্যমে বিভিন্ন সময় কথা বলে থাকেন এমন একজন প্রফেসরের সঙ্গে দেখা করেছেন তারা। তিনি হেসে উড়িয়ে দিয়ে বলছেন যে প্রক্রিয়ায় আপনারা ক্ষমতায় এসেছেন, যে প্রক্রিয়ায় কাজ করেছেন এর বৈধতা দেওয়ার মতো কোনো আইনগত অবস্থা বাংলাদেশের সংবিধানে কোথাও নেই। সেখান থেকে হতাশ হয়ে সুপ্রিম কোর্টে এসে সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবীর সঙ্গে তারা কথা বলেছেন। বিশেষ করে জামাতের একজন তরুণ আইনজীবীর সঙ্গে কথা বলেছেন যিনি অনেক পরিচিত ইতোমধ্যে। তিনি বলেছেন শুরুতেই প্রক্রিয়াগত ভুল হয়ে গেছে, এখন যদি কোনোভাবে গণভোট দিয়ে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করা যায় এছাড়া বিদ্যমান আইনের কাঠামোতে কোনো রকম সুযোগ নাই। সেখানে প্রসঙ্গ উঠেছে যে এই গণভোট দেওয়ার সিদ্ধান্ত কে দিতে পারে। আইনজীবীদের একাংশ বলছেন পার্লামেন্টই কেবলমাত্র গণভোট অনুষ্ঠানের সিদ্ধান্ত দিতে পারে, তো পার্লামেন্ট তো নাই, তাহলে কে দেবে? এক্সিকিউটিভ পাওয়ারে গণভোট দেওয়ার কোনো আইনগত সুযোগ নাই। এক্সিকিউটিভ পাওয়ারে এক্সারসাইজ করতে হবে
রাষ্ট্রপতির মাধ্যমে। রাষ্ট্রপতির যে অধ্যাদেশ জারির বিধান সংবিধানে আছে, সংবিধানের 93 অনুচ্ছেদে সেখানে শর্ত দেওয়া আছে, যে বিধান সংবিধানে নাই, অর্থাৎ যে নিয়ম সংবিধানে নাই, তেমন কোন অধ্যাদেশ রাষ্ট্রপতি জারি করতে পারবেন না। তাহলে সংবিধানে গণভোটের বিধান নাই, এই সংবিধানের বাইরে গিয়ে রাষ্ট্রপতি কোনো অধ্যাদেশ জারি করতে পারবেন না, এটা রাষ্ট্রপতিকে দেওয়া ক্ষমতার যে অনুচ্ছেদ সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। এই পরিস্থিতিতে বিএনপি, জামাত এবং অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেও খুব ভালো সাড়া পাচ্ছেন না ইউনূস সরকার। তারা নির্বাচন কিভাবে ক্ষমতায় যাবে এসব বিষয় নিয়ে ব্যস্ত। এখন আর এই ইউনূস সরকারকে কিভাবে সেফ এক্সিট দেওয়া যাবে এ নিয়ে মাথা ঘামাবার মতো সময় তাদের নেই। সবকিছু মিলে কিভাবে নিরাপদে বিদায় নেবেন, আইনি সুরক্ষা কিভাবে হবে, এটা না পেয়ে কুল কিনারাহীন অবস্থার মধ্যে বর্তমান সরকার। বাংলাদেশের একাধিক সংবিধান বিশেষজ্ঞ অভিমত ব্যক্ত করেছেন যে এই সরকারের ক্ষমতায় আসা, ক্ষমতায় দায়িত্ব পালন করা, এর কোনোটিকেই বৈধতা দেওয়া যাবে না। তারা সংবিধানের ৫ম সংশোধনী এবং ৭ম সংশোধনীতে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের কথা উল্লেখ করে বলেছেন, পার্লামেন্টের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় যে সংশোধনী গ্রহণ করা হয়েছিল তাকেই সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছেন। ফলে বর্তমান সরকারকে এক অনিশ্চিত সময়ের জন্য অপেক্ষা করতে হবে, এছাড়া বিকল্প নেই। নতুন দল এনসিপির এক আইনজীবী বলেছেন, আওয়ামী লীগকে কোনোদিন আসতে দেওয়া যাবে না, তাহলে আর সমস্যা থাকবে না। আওয়ামী লীগকে কতদিন আটকে রাখবেন? একদিন না একদিন তো আওয়ামী লীগ আসবে, তখন কি হবে? অন্যদিকে ক্ষমতার ভাগাভাগি, অর্থ, এসব বিষয় নিয়ে এনসিপি এখন 3 ভাগে বিভক্ত। এই পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশীয় উপদেষ্টা এবং কর্মকাণ্ডে জড়িত যারা, তাদের ঘুম হারাম, অর্থাৎ তাদের কৃতকর্ম বাংলাদেশের বিদ্যমান সংবিধানের বিধান অনুসারে রাষ্ট্রদ্রোহিতা। এবং তারা শপথ নেওয়ার সময় বলেছেন, বিদ্যমান সংবিধানকে প্রোটেক্ট এবং প্রিজার্ভ করবেন, অর্থাৎ ওই সংবিধানকে মানবেন এবং সংবিধানকে রক্ষা করবেন। যে সময় শপথ নিয়েছেন সেই সময় যে বিধান ছিল ওই বিধানের বাইরে আসার আবার সুযোগ নেই। অপরাধ যখন সংগঠিত হয় তার পরবর্তীতে তাকে ভূতাপেক্ষ সুযোগ দিয়ে ক্ষমা করার কোনো বিধান নাই। বিদায় বেলায় অপরাধের দায় থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কোন আইনি সুরক্ষা খুঁজে পাননি ইউনূস সরকার। সর্বশেষ পরিস্থিতি এটাই। ক্রিমিনোলজিতে একটি কথা আছে, অপরাধীরা অপরাধ করে যাবার সময় পায়ের চিহ্ন রেখে যায়। ইউনূস সরকার প্রতিটি স্তরেই তাদের কৃতকর্মে রাষ্ট্রদ্রোহিতার ছাপ রেখে যাচ্ছেন প্রতিদিনে, প্রতি ঘন্টায়। এই অপরাধের দায় মুক্তি দেবার কোনো বিধান বাংলাদেশে নেই। এশিয়া থেকে ইউরোপ, আফ্রিকা থেকে লাতিন আমেরিকার কমপক্ষে 60টি দেশ গত 1.5 দশকে গণভোটের নামে নিজেদের রাজনৈতিক সংঘাত আর হানাহানি বাড়িয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনও কি বাংলাদেশকে সেই পথে নিয়ে যাওয়ার সুপারিশ করলেন? শেষ পর্যন্ত সরকার সমর্থক বিভিন্ন দলকে 8 মাসে নানা ঘাটের পানি খাইয়ে নিজের তৈরি হাসজনক সংবিধান বাস্তবায়নের স্পষ্ট রূপরেখা হাজির করলেন অধ্যাপক আলী রিয়াজ। প্রমাণ হলো এতদিন আলোচনার নামে যা চলেছে সব ছিল নাটক। বিএনপি সহ বিভিন্ন দলের মতপার্থক্যের কোনোটি জায়গা পায়নি অধ্যাপক রিয়াজের সংবিধানে। গণভোটে যাবে শুধু তার প্রস্তাব, সেগুলোতে হ্যাঁ বা না ভোট দিতে হবে মানুষকে।
এতদিন সংলাপের নামে নাটক চালিয়ে তালগাছটি নিজের কাছে রেখে সুপারিশ জমা দিয়েছে টিম আলী রিয়াজ। আর তা পাওয়া মাত্র অতীত মুছে ফেলার পুরনো বাদ্য বাজিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু নির্বাচনের স্বপ্নের ফানুস উড়ানো বিএনপির মাথায় নতুন করে ভেঙে পড়েছে আকাশ। অধ্যাপক আলী রিয়াজ শুধু হাড়চারু সংবিধানের রেসিপি দেননি, একই সঙ্গে রাষ্ট্রপতি আর সংবিধানকে ছুঁড়ে ফেলে নয়া মোড়কে হাজির করেছেন বিপ্লবী সরকারের পুরনো বাতিল প্রস্তাব। আমাদের বিশ্লেষণ হলো, ডক্টর রিয়াজ ও তার কমিশন যেভাবে গণভোট আর সংবিধান সংশোধনের প্রস্তাব দিয়েছেন তাতে রাজনৈতিক ভয়াবহ সংকট আসন্ন। প্রশ্ন হলো, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম গত 4 দিন ধরে যে সংঘাতের কথা বলে যাচ্ছেন তারই কি শুরু হলো জাতীয় ঐক্যের নামে ডক্টর রিয়াজের অনক্যের সুপারিশে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত 1 বছরে জুলাই সনদ নিয়ে কম কসরত হয়নি। এই জুলাই সনদ নিয়ে কতটা কসরত হয়েছে যে মনে হতে পারে একটা মেঘনা কার্টা করতে না পারলে দেশের নির্বাচন, সরকার, রাজনীতি সব অচল হয়ে যাবে। 3টি ধারাবাহিক পর্বে এই সনদের কসরত ছিল বেশ উপভোগ্য। প্রায় দেখা গেছে আজ যিনি পক্ষে কাল চলে গেছেন বিপক্ষে, আবার তাকে বুঝিয়ে নিমরাজি করানো হলো। 17 অক্টোবর সনদে স্বাক্ষর হলো, ঝুলেছিল বাস্তবায়নের পদ্ধতি। বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ 28 অক্টোবর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করে ঐকমত্য কমিশন। যমুনায় দুপুরে সেই সুপারিশ পেয়ে অধ্যাপক ইউনূসের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বছরখানেক আগে রিসেট বাটনে অতীত মুছে ফেলার ঘোষণা দেয়াটি যে নিছক কথার কথা ছিল না তা আবারও পরিষ্কার হয় তার কথায়। দিনটিকে ঐতিহাসিক আখ্যায়িত করে বলেন, জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়া ঐতিহাসিক একটি পরিবর্তন। এর ফলে বাংলাদেশ অতীত থেকে মুক্ত হয়ে যাবে। অধ্যাপক ইউনূস কেন এত উচ্ছ্বসিত তা জানা যায় কয়েক ঘন্টার মধ্যে। যমুনায় সুপারিশ দিয়ে দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। ডক্টর ইউনূসের মনোবাসনার প্রতিফলন ঘটিয়ে এবং জামাত এনসিপির মনোবাঞ্ছা পূরণ করে নিজের হাড়চারু সংবিধান প্রস্তাব বাস্তবায়নের রূপরেখা যমুনায় সমর্পণ করেন অধ্যাপক রিয়াজ। সেই সংবিধান কার্যকরের প্রথম ধাপটি শুরু হবে অধ্যাপক ইউনূসের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের কথিত সাংবিধানিক আদেশ জারির মাধ্যমে। এরপর আসবে গণভোট, যেখানে উত্থাপিত হবে ডক্টর রিয়াজের লেখা সংবিধানের খসড়া। গণভোটে সেটি অনুমোদন পেলে আগামী জাতীয় নির্বাচনে বিজয়ীরা হুবহু কার্যকর করতে বাধ্য থাকবে। এমনকি নির্দিষ্ট সময়ের মধ্যে আলী রিয়াজের সংবিধান অনুমোদন না করলে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়ে যাবে। আলী রিয়াজের সুপারিশে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ এবং জাতীয় সংসদ হিসেবে কার্যকর হবে। তবে সংবিধান সংস্কার পরিষদ কার্যকর থাকবে 270 দিন। এই সময়ের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা জুলাই জাতীয় সনদের বিষয়গুলো সংবিধানে সংযুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সংবিধান সংস্কার পরিষদের কাজের এখতিয়ারও নির্ধারণ করে দিয়েছে আলী রিয়াজের কমিশন। এতে দেখা যায় পরিষদের হাতে তেমন কোনো ক্ষমতাই থাকবে না, বরং তাদের কাজ হবে কেরানির মতো। আলী রিয়াজ বলেছেন, ঐকমত্য কমিশনের প্রস্তাবের মূল স্পেট বা বিষয়ের বাইরে কোনো কাজ করার এখতিয়ার তাদের থাকবে না। আবার এই কাজটি করতে হবে নতুন সংসদ গঠনের 270 দিনের মধ্যে। এই সময়সীমা পার হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে নতুন সংবিধান কার্যকর হয়ে যাবে। এর অর্থ হলো আলী রিয়াজের কমিশন দেশের জনগণের ভোটের রায়, জনপ্রতিনিধিদের মতামত কিংবা জাতীয় সংসদ সব কিছুকে তুচ্ছ জ্ঞান করার এক অদ্ভুত পরামর্শ দিয়ে রেখেছে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বিষয়টি দেখছেন হাস্যকর ব্যাপার হিসেবে। জনাব আহমেদ সংবিধান সংশোধনের যথাযথ প্রক্রিয়া মনে করিয়ে দিয়ে বলেছেন, সংবিধান সংশোধন হোক বা অন্য আইন, পরীক্ষায় অটো পাসের মতো কোনো বিষয় তো সংবিধানে থাকতে পারে না। দর্শক, ঐকমত্য কমিশনের যে ধারাবাহিক কেচ্ছা তার একটি বিরাট অংশ জুড়ে ছিল নোট অফ ডিসেন্ট। মানে রিয়াজ কমিশন যেসব প্রস্তাব করেছিল তার অনেকগুলোতে আপত্তি দেয় বিভিন্ন রাজনৈতিক দল। সনদে যে 84টি প্রস্তাব আছে তার মাত্র 27টিতে ঐকমত্য কমিশনে অংশ নেওয়া সবকটি দল একমত হয়েছে। বাকি প্রস্তাবগুলোতে কোনো না কোনো রাজনৈতিক দল আপত্তি জানিয়েছে। সেগুলো সংকলিত করেই তৈরি করা হয় জুলাই সনদ। তাতে বিএনপি সহ প্রায় সব দল সই করেছে।
বিএনপি সহ বেশিরভাগ দলের দাবি ছিল এই নোট অফ ডিসেন্ট গুলোর সনদে থাকতে হবে। তবে শেষ মুহূর্তের দৃশ্যে দেখা যাচ্ছে সেসব দ্বিমত যমুনার জলে ভাসিয়ে দিয়েছেন ডক্টর রিয়াজ। চূড়ান্ত সুপারিশে নোট অফ ডিসেন্টের কোনো অস্তিত্বই নেই, অর্থাৎ আলী রিয়াজের মূল প্রস্তাবগুলোই অনুমোদনের জন্য যাবে গণভোটে। সেখানে অনুমোদন হলে জাতীয় নির্বাচনে বিজয়ী হলেও বিএনপিকে সে অনুযায়ী সংবিধান প্রণয়ন করতে হবে। দর্শকের অর্থ হলো ৮ মাস ধরে আলোচনার নামে চলা নাটক পুরোটা ভেস্তে দিয়ে নিজের প্রস্তাবকে গণভোটে পাঠাচ্ছেন রিয়াজ কমিশন। রাজনৈতিক দলগুলোর মতামতের কোনো মূল্যই আর থাকছে না, যেটাকে সহজ বাংলায় বলা যায় বিচার মানি তাল গাছ কিন্তু আমার। প্রশ্ন হলো, তাহলে এতদিন কেন সরকার অনুমোদিত ৩২টি রাজনৈতিক দলকে নিয়ে সংলাপের তামাশা করা হলো? কেন রাষ্ট্রের অর্থের অপচয় করা হলো? অবশ্য শুধু বিএনপির প্রস্তাব কিংবা বিএনপিকেই নয়, অধ্যাপক রিয়াজের কমিশন পুরো সংবিধানকেই ছুঁড়ে ফেলতে চান। তার জন্য তিনি পরামর্শ দিয়েছেন ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার, মানে রাষ্ট্রপতিকে ছুঁড়ে ফেলে ডক্টর ইউনূসকে অসীম ক্ষমতাধর করার বন্দোবস্ত পাকা করা হয়েছে। এনসিপি সুরের সুর মিলিয়ে আলী রিয়াজ জানান জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করবেন অধ্যাপক ইউনূস। সেজন্য বিদ্যমান সংবিধানের অধীনে ডক্টর ইউনূস শপথ নিলেও এখন সেসব ভুলে যাওয়ার পরামর্শ দিচ্ছেন যুক্তরাষ্ট্র থেকে উড়ে আসা এই অধ্যাপক। জুলাই সনদের আদেশটিকে সাংবিধানিক দাবি করে তিনি বলেন, এই আদেশটি সরকারের পক্ষ থেকে দেওয়া হবে এবং এটার একটি সুস্পষ্ট সুনির্দিষ্ট বিষয় আছে। তার দাবি, দেশ এখন যে অবস্থায় আছে সেটা এক ধরনের স্টেট অফ এক্সেপশন। সবকিছুই পুরনো বাক্সে ঢোকানো যাবে না, কিছু কিছু জিনিস সম্ভবত বাক্সের বাইরেও থাকবে। প্রশ্ন হলো, কোনটিকে বাক্সে রাখতে হবে আর কোনটিকে রাখা যাবে না তা কিভাবে ঠিক করছেন অধ্যাপক আলী রিয়াজ? নাকি তিনি যেটি বলবেন সেটি এখনকার বাংলাদেশের আইন ও সংবিধান হিসেবে নাগরিকদের মেনে নিতে হবে? অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক ভিত্তি যদি জুলাই অভ্যুত্থান হয়ে থাকে, তাহলে এতদিন রাষ্ট্রপতি জারি করা অধ্যাদেশগুলোর কি হবে? ডক্টর ইউনূস ও তার উপদেষ্টা পরিষদের শপথেরই বা কি হবে? এই সরকার অস্তিত্ব এমনকি আলী রিয়াজের কমিশনের কি হবে? নাকি ইচ্ছা মতো যা খুশি সেটা করে যাওয়াই এখনকার সংবিধানের বিধান? সবচেয়ে বড় প্রশ্ন হলো, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিভাবে বর্তমান সংবিধানের অধীনে হবে? দর্শক, আমাদের বিশ্লেষণ হলো, অধ্যাপক রিয়াজ যেভাবে কায়ের জোরে জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছেন তাদের রাজনৈতিক সংকট বাড়বে। বিশ্বের বিভিন্ন দেশের সাম্প্রতিক কিছু অভিজ্ঞতা বলে সংবিধান সংশোধন প্রশ্নে গণভোট এক বিপজ্জনক অস্ত্র হয়ে দেখা দিতে পারে। আফ্রিকা থেকে ইউরোপ, লাতিন আমেরিকা থেকে এশিয়া, সবখানে এমন উদাহরণ গত কয়েক বছরের মধ্যে দেখা গেছে। 2010 সালে কেনিয়ায় নতুন সংবিধান প্রণয়ন নিয়ে গণভোটের জাতিগত বিভাজন বেড়ে গিয়েছিল, বাধিয়েছিল রাজনৈতিক সংঘাত। বাংলাদেশেও সে লক্ষণ দেখা যাচ্ছে কিনা তার ইঙ্গিত পাওয়া যায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের কথায়। উপদেষ্টা মাহফুজ আলম গত 4 দিনে 2 বার বলেছেন দেশ রাজনৈতিক সংঘাতের দিকে যাচ্ছে। 28 অক্টোবর রাজধানী গুলশানে এক অনুষ্ঠানে তিনি আশঙ্কা করেছেন দেশে আবারও 1/11 ফিরে আসার মতো পরিবেশ তৈরি হতে পারে। এর আগে 25 অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় আরেকটি অনুষ্ঠানে তিনি বলেছিলেন রাজনৈতিক দলগুলোর সংঘাতের জন্য মুখিয়ে আছে। তিনি জোর দিয়ে বলেছেন, আপনারা অবশ্যই এটা অল্প কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন। উপদেষ্টা মাহফুজ আলম আশঙ্কা করেছেন যদি এটার সঙ্গে ধর্মীয় দৃষ্টিকোণ যুক্ত হয় তাহলে বাংলাদেশের পরিস্থিতি আরো খারাপ হবে। দর্শক, বিশ্বে গণভোটের মাধ্যমে সংবিধান পরিবর্তনের ভয়াবহ আরো উদাহরণ আছে। 2016 সালে ব্রেক্সিট গণভোট যুক্তরাজ্যকে সংসদীয় অচলাবস্থা, মন্ত্রিসভার পতন এবং অর্থনৈতিক অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছিল। 2017 সালে স্পেনের কাতালান অঞ্চলের একতরফাভাবে আয়োজিত গণভোট সাংবিধানিক সংকট, রাজনৈতিক নেতাদের গ্রেফতার এবং অস্থিরতা সৃষ্টি করেছিল। 2022 সালে চিলির সংবিধান পুনর্লিখন নিয়ে মানুষের মধ্যে এতটা বিভ্রান্তি তৈরি হয়েছিল যে 78% ভোটার সব প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন, আর তাতে দেশটিকে সাংবিধানিক শূন্যতার দিকে ঠেলে দিয়েছিল। একইভাবে 2016 সালে থাইল্যান্ডে গণভোট দেশটির মানুষ প্রত্যাখ্যান করেছিল। শ্রীলঙ্কায়ও 2015 সালে সংবিধান সংশোধনী নিয়ে গণভোট ভেস্তে গিয়েছিল।
2022-23 সালে লাতিন আমেরিকার দেশ চিলির অভিজ্ঞতা থেকে দেখা যায় 2 দফা রেফারেন্ডামের পরও নতুন সংবিধান প্রণয়ন করা সম্ভব হয়নি। উল্টো তৈরি হয়েছিল জাতীয় বিভাজন। আশঙ্কার বিষয় হলো অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে ঐকমত্য কমিশনও কি শেষ পর্যন্ত তেমন